তো বন্ধুরা, আজকে আমরা তৃতীয় পর্ব থেকে শুরু করব। দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম ইনা তার আঙ্কেলের খুনির একটি অবয়ব দেখতে পাওয়ার স্মৃতি মনে করতে পেরেছিল। এই পর্বে আমরা দেখতে পারি ইনাকে মেট্রোপলিটন পুলিশের থেকে কিমদের ভায়োলেন্ট ক্রাইম ইউনিট 2-তে ট্রান্সফার করা হয়েছে। এই জন্য ইনা তার সকল ডকুমেন্ট জিনিসপত্র গুছিয়ে ক্রাইম ইউনিট 2-তে যোগদান করে, কিন্তু তার সেই যোগদানের বিষয়ে এই ইউনিটের কেউই জানতো না। যখন ইনা এসে সবার সাথে বলে আমি ইনা, আমি এই ইউনিটে নতুন জয়েন করেছি, তখন সবাই অবাক হয়ে যায়। এটি দেখে তো কিম অনেক রেগে যায়। তো তাদের টিম ক্যাপ্টেন যখন ইনার দিকে হাত বাড়ায়, তখন ইনা তাকে ইগনোর করে উল্টা জিজ্ঞাসা করে আমি বসবো কোথায়, আমার সিট দেখিয়ে দাও। তখন তার সিট দেখিয়ে দেওয়া হয় আর ইনা তার জিনিসপত্রগুলো তার টেবিলে গুছাতে থাকে। এমন সময় কিম তার মাথা ঠান্ডা করতে ছাদে আসে। তখন ইনা তার কাছে আসলে কিম জিজ্ঞেস করে তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি। ইনা বলে আমি গতকাল একটি জিনিস মনে করতে পেরেছি। আমি আঙ্কেলের মার্ডার করার সময় একজন খুনিকে সেখানে দেখতে পেয়েছিলাম, আর সেই তদন্তের জন্য তোমাদের সাথে কাজ করতে এসেছি। কিম ইনাকে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বলে তুমি আমার সাথে নাটক করতে এসো না, বলে সে সেখান থেকে তাদের পুলিশ চিফের সাথে দেখা করতে চায় আর তার কাছে জানতে চায় ইনাকে কেন তাদের টিমে নেওয়া হলো। তখন পুলিশ চিফ বলে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো কয়েকদিন যাবৎ পত্রিকায় পুলিশের বিরুদ্ধে রেগুলার আর্টিকেল বের হচ্ছে, যেটা পুলিশের ব্যাড ইমেজ তৈরি করছে, আর এজন্য সদর দপ্তর এই কেসটা দ্রুত শেষ করতে চায়, আর এজন্য ইনাকে এই টিমে অ্যাসাইন করেছে। তখন কিম বলে আপনি জানেন আমাকে ইনার চাচার মৃত্যুর তদন্তের ভার দেওয়া হয়েছে, আর সেখানে সন্দেহজনক হিসাবে ইনার নামও আছে। আপনি কি মনে করেন একজন তদন্তকারী এবং একজন সন্দেহভাজন একসাথে স্বাধীনভাবে কাজ করতে পারবে? এরপর চিফ তারপর রাগান্বিত হলে কিম সেখান থেকে চলে যায়। এরপর তারা কেসের আপডেটের জন্য মিটিংয়ে বসে। ইনার আসতে দেরি হওয়ার জন্য সবাই ইনার জন্য অপেক্ষা করছিল। এমন সময় সেই টিমের এক অফিসার বলে আমি যখন সেই গ্যারেজের গাড়িগুলোর ড্যাশ ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়েছিলাম, তখন আমাকে একজন চমকপ্রদ তথ্য দেয়। লোকটি আমাকে বলে আমি আগে লি যেখানে মার্ডার হয়েছে সেইখানে গাড়ি পার্কিং করতাম, কিন্তু পার্কিং করলে আমি পরে দেখতে পারতাম আমার গাড়িতে হয় কোথাও দাগ দেয়া অথবা কোনো পার্টস চুরি হয়ে গেছে। আর এই জায়গায় যেহেতু সিসিটিভিও নাই, এজন্য আমি কে করেছে সেটাও ধরতে পারতাম না। এজন্য বিরক্ত হয়ে আমি ওই জায়গায় আর গাড়ি পার্কিং করতাম না। তখন কিম বুঝতে পারে এখানে যেহেতু সিসিটিভি কাভারেজ নেই, খুনি এই জায়গাটা ব্যবহার করার জন্য কেউ গাড়ি রাখলে সেই গাড়ির ক্ষতি করত। তখন কিম গ্যারেজের সিসিটিভিগুলো চেক করতে থাকে এবং সেখানে সে ভালো করে খেয়াল করে দেখতে পারে খুনিটি লিকে গাড়ির ভিতরেই মার্ডার করেছে। বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য কিম সেই ক্রাইম সিনে যায়। এমন সময় ইনা সেখানে হাজির হয় এবং কিমকে বলে তুমি তাহলে মার্ডারের কুলু খুঁজে পেয়েছো? বলে ইনা বলে আমিও একটি কুলু খুঁজে পেয়েছি, বলে সে বিশদ বর্ণনা দিতে থাকে। ইনা বলে লি এর গাড়িতে খুনি আগেই উঠে বসেছিল। এরপর যখন লি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে যায়, তখন খুনি লির গলায় রশিটি পেঁচিয়ে ধরে। কিন্তু এখন প্রশ্ন হলো খুনি কেন এখানেই খুন করলো না? এর ব্যাখ্যা রয়েছে সেই পাজলে দেখা যায় একজন কানে ফিসফিস করে কিছু বলছিল, অর্থাৎ খুনি লির কানে কিছু বলছিল এবং লিও তার কথার উত্তর দেয়। এরপর তাকে বেসমেন্টে নিয়ে যেয়ে সেখানে খুন করে। এখন কানে কানে কি বলেছিল এটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপর কিম ইনার হাতের ফলের ঝুড়ি দেখে তাকে জিজ্ঞাসা করে এটি কি। ইনা বলে গতবার আন্টির সাথে দেখা করতে পারিনি, এজন্য এবার এসেছি দেখা করতে। এরপর ইনা কিমের মায়ের সাথে বসে ডিনার করছিল আর কিমের মায়ের রান্না প্রশংসা করে। এরপর তারা অনেক ব্যক্তিগত আলাপ আলোচনা করার পর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ইনা 2 ভিকটিমের প্রোফাইল তৈরি করছিল এবং তাদের ভিতরের কম্পেয়ার রিপোর্ট তৈরি করছিল। সেখানে ইনা কিছু তথ্য যাচাই করছিল, যেমন ভিকটিমের বয়স কত, তাদেরকে কেন মারা হলো, কিভাবে মেরেছে এবং কখন মেরেছে, এই ধরনের ডাটাগুলোর সে কম্পেয়ার করছিল। এরপর সেই ডাটাগুলো নিয়ে 2 ভিকটিমের একটি করে প্রোফাইল তৈরি করে। এরপর এই রিপোর্টটি যখন তার টিমের সকলকে দেয়, তখন সকলে ইনাকে প্রশংসা করতে থাকে, কারণ এরকম রিপোর্ট এর আগে কেউ তৈরি করেনি। আর এই রিপোর্ট এই মার্ডারের রহস্য বের করতে অনেক সহায়ক হবে। কিন্তু এই রিপোর্টের একটি বিষয়ে সকলে একমত হতে পারছিল না। ইনা রিপোর্টে বলে এই খুনগুলো একজন মাত্র ব্যক্তি করেছে, সে হলো সিরিয়াল কিলার। আর যে পাজলের কথা বলেছে, এই 2টি পাজল দিয়ে এখানে এমন কিছু প্রমাণিত হচ্ছে না যে এই খুনের সাথে পাজলের সম্পর্ক আছে। তখন ইনা বলে পাজল সম্পর্কে এখনই আমি ডিটেইলস তথ্য দিতে পারছি না। সম্ভবত পাজলটি বড় কোনো ছবির একটি অংশ, আর এটি দিয়ে খুনি কিছু বোঝাতে চাইতেছে। এই রহস্যটি ভেদ করতে পারলেই আমরা হয়তো খুনির কাছাকাছি যেতে পারবো। এদিকে 2 ভিকটিমই খুন হয়েছে তাদের ব্যক্তিগত জায়গায়। একজন খুন হয়েছে তার বাড়িতে এবং অন্যজন খুন হয়েছে তার পার্কিংয়ে,
যে দুইজনই এমন জায়গায় খুন হয়েছে যেখানে কোনো সিসিটিভি কাভারেজ ছিল না। আর এই সুযোগটি নিয়েই খুনি দুজনকে পিছন থেকে আক্রমণ করেই মারে। এটি শোনার পর সেই টিমে থাকা মোটামুটি সকলেই ইনার এই তথ্যের উপর বিশ্বাস করতে শুরু করে। ঠিক তখনই সেখানে পুলিশ চিফ এসে হাজির হয় আর সকলের সামনে সেই রিপোর্টটি ছুঁড়ে মারে। এরপর ইনাকে তার রুমে যেতে বলে। ইনা তার রুমে গেলে বলে, তুমি তোমার চাচার খুনিকে এই মার্ডারের সাথে যুক্ত করে কি বোঝাতে চাইছো? তোমাকে এখানে নিয়ে এসেছি লির মার্ডারের কেস সলভ করতে, আর তোমার নামে অনেক অভিযোগ আছে। কিন্তু ইনা চিফকে কোনো পাত্তা না দিয়েই বলে, আমি একা থাকতে চাই, বলে সেখান থেকে চলে যায়। তখন ওই টিমের ক্যাপ্টেন আবার মিটিং ডেকে বলে, এই রিপোর্টের কথা ভুলে যাও, আর আমরা নিজেদের মতো করে এই কেসটি নিয়ে এগোবো। তখন কিম বলে, আমাদেরকে খুনিকে ধরতে হলে অবশ্যই লির ব্যক্তিগত জীবন নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তখন ক্যাপ্টেন বলে, লির ভাইকে ফোন দিয়েছিলাম, সে দেশের বাইরে আছে আর লির বাবা ফোনই ধরছে না। তখন কিম বেরিয়ে পড়ে লির বাবার সাথে দেখা করার জন্য। সে যখন গাড়ি স্টার্ট দিতে যাবে তখন হঠাৎ করে ইনা তার গাড়িতে উঠে পড়ে এবং সে বলে সেও কিমের সাথে লিয়ের বাবার কাছে যাবে তদন্তের জন্য। কিম আর ইনা যখন লিয়ের বাড়ি পৌঁছায় তখন জানতে পারে এই বাড়িতে অনেক দিনই কেউ থাকে না। তাদের প্রতিবেশী জানায় লিয়ের বাবা অনেক দিন ধরেই ওল্ড এজ হোমে থাকে। তারা সেখান থেকে ঠিকানা নিয়ে সেই ওল্ড এজ হোমে যায়, কিন্তু লিয়ের বাবা কিমের সাথে কথা বলতে চাচ্ছিল না। তখন ইনা ভালোবাসা আদর দিয়ে যখন লিয়ের বাবার সাথে কথা বলতে যায় তখন লিয়ের বাবা ইনার সাথে কথা বলছিল। এদিকে কিম সে নার্সের সাথে কথা বলছিল বিভিন্ন তথ্য নেওয়ার জন্য। তখন কিম নার্সকে জিজ্ঞাসা করে লিয়ের বাবার সাথে কেউ দেখা করতে আসে কিনা। নার্স বলে 2 মাস আগে একজন দেখা করতে এসেছিল। তখন সে নার্সের কাছ থেকে সেই লোকের নাম এবং মোবাইল নাম্বার নিয়ে তার সাথে দেখা করতে বেরিয়ে যায়। এদিকে ইনা লিয়ের বাবার সাথে ভাব জমিয়ে নেয়, ফলে লিয়ের বাবা লিয়ের সম্পর্কে কিছু তথ্য দেয়। লি তাদের সাথে যোগাযোগ করতো না, মূলত লিয়ের একটা বয়ফ্রেন্ড ছিল আর লি এর বাবা তাকে পছন্দ করতো না। এদিকে কিম সেই লোকের সাথে দেখা করে জানতে পারে সেই লোক হলো লিয়ের চাচাতো ভাই। তখন সেই লোক বলে লিয়ের মায়ের মৃত্যুর পর প্রায় 7 বছর হলো লি বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখে না। মাঝে একবার বাড়িতে এসেছিল তার এক বয়ফ্রেন্ড নিয়ে, কিন্তু লিয়ের বাবা তাকে মেনে নেয়নি। কিম তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চাইলে সেই লোক বলে, বেশি কিছু জানি না, শুধু জানতাম সে এক বড় ব্যবসায়ী ছিল। এরপর কিম সে বয়ফ্রেন্ডের কোনো তথ্য পাওয়া যায় কিনা জানার জন্য লিয়ের পুরনো বাড়িতে যায়, কিন্তু গিয়ে সে অবাক হয়ে যায় কারণ বাড়িতে লাইট জ্বলছিল। কিন্তু সে তো জানে এই বাড়িতে কেউই থাকে না, তাহলে ভিতরে কে আছে। এজন্য কিম সে বাড়িতে চুপি চুপি ঢুকেই সে অবাক হয়ে যায়। সে দরজা খুলে দেখে সেখানে আগে থেকেই ইনা উপস্থিত। সেও লিয়ের বাবার থেকে তার বয়ফ্রেন্ডের কথা শুনে বয়ফ্রেন্ডের খোঁজ করতে এখানে এসেছে। তো তারা দুইজন মিলে সেখানে খুঁজতে থাকে এবং এরপর তারা একটি ডায়েরিতে লিয়ের বয়ফ্রেন্ডের অনেক পুরনো একটি ছবি খুঁজে পায়। সেই ছবিটি তারা তাদের টিমের কাছে ফরওয়ার্ড করলে সেই টিমের লোকজন বলে শুধুমাত্র ছবি দিয়ে কিভাবে খুঁজে বের করব। এরপর কিম আবার ফিরে এসে লিয়ের বারের সেই কর্মচারীর কাছে গিয়ে ছবিটি দেখিয়ে বলে, একে চেনো কিনা। সেই কর্মচারী বলে, হ্যাঁ চিনি, এই লোক প্রায়ই বারে আসতো এবং লিয়ের সাথে সময় কাটাতো। লাস্ট কবে এসেছে জানতে চাইলে বলে কিছুদিন আগে সে এসেছিল এবং এখানে লিয়ের সাথে গন্ডগোল করে বাজে সিন ক্রিয়েট করেছিল। সে লিয়ের কাছে টাকা ধার চাইছিল, লি দিতে না চাইলে সে বলে, তুমি এই বার আমার টাকাতেই করেছো, বলে সে বারে ভাঙচুর করতে থাকে। এরপর আমরা থামালে সে এখান থেকে চলে যায়। কিম তাকে জিজ্ঞেস করে, তুমি কি তার পরিচয় জানো? সেই কর্মচারী কিমকে একটি ভিজিটিং কার্ড দেয়। সেখানে দেখা যায় সে একজন বড় ব্যবসায়ী এবং তার নাম চাই মং কাং। তো কিমের টিম সেই চায়ের রেস্টুরেন্টে যায় তদন্তের জন্য, কিন্তু সে সেখানে ছিল না। খবর নিয়ে জানা যায় সে তার বাড়িতেও ছিল না, অর্থাৎ সে পালিয়েছে। এরপর আমরা একটা লেক দেখতে পাই। হঠাৎ করে সেই লেকে কিছু পড়ার শব্দ শুনতে পাওয়া যায়। পরে দেখা যায় এই লেকের নিচে একটি লাল সুটকেস পড়ে আছে। আর এখানে এই এপিসোডের শেষ হয়। কী রহস্য আছে লাল সুটকেসে সেটি জানবো আমরা পরের এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।